দেখো যে ম্যাথ রিজনিং এ আমাদের যে পেপার ওয়ান থাকবে, ম্যাথ রিজনিং এ নাম্বার ফুল মার্কস তোলার চেষ্টা করতে হবে। যদি না 2019-18 সালের কোশ্চেনের মতো কঠিন হলে কিছু করার নেই। সেই মোড়ে, চার মাথার মোড়ে এসে উল্টে যাওয়া বা কিছু কিছু উদ্ভট মাঝে মাঝে ছিল, বলে যেমন অনেকেই প্রথমবার তো বুঝতে পারেনি অনেকে। কিন্তু তারপরে মোটামুটি রিজনিং সব প্রতিবারই কোশ্চেন সব ইজি ছিল। কিন্তু তাও চেষ্টা করতে হবে যে আমাকে ম্যাথ রিজনিং এ ফুল মার্কস তুলে রাখার। কিন্তু ডেসক্রিপটিভ নিয়ম এটা একটু জেনে রাখতে হবে। ডেসক্রিপটিভ বলে যে আহামরি প্রচুর অনেক কিছু লিখতে হবে তা নয়। এবার কি হচ্ছে যে আমরা প্রিলির জন্য যেমন কোশ্চেন করেছে, যে যে প্রথম কোশ্চেন যেটা রয়েছে এটা সিরিজ দিয়ে দেওয়া আছে, এটা আমরা প্রিলিমস এর ক্ষেত্রে করেছি। ওখানে কি থাকে, অপশন থাকে। এখানে অপশন তোমাকে দিয়ে দিতেও পারে, নাও দিতে পারে। সে যেটাই হোক, তোমাকে শুধু এক্সপ্লেনেশনটা দিয়ে দিতে হবে। সেটা ম্যাথমেটিক্যাল ভাবে এক্সপ্রেশন দেবে যে কোনো জিনিস। সে ব্লাড রিলেশন থেকেও থাকতে পারে, এরকম লেটার নাম্বার সিরিজ থেকেও থাকতে পারে, মানে এরকম শর্ট কোশ্চেন 2 নম্বরের কিছু থাকতে পারে। আবার যে 5 নম্বরের হতে পারে, 10 নম্বরের হতে পারে। আগের দিনকার সিলেবাসটা যেমন আরেকবার বলে দিয়েছিলাম, যে পাজেল টেস্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপরে হচ্ছে তোমার র্যাঙ্কিং। এইদিকে নর্মালি যে প্রিলির জন্য যে চ্যাপ্টার গুলো হয়, ঠিক আছে, সেই চ্যাপ্টার গুলো থাকতে পারে। এসআরটি সিচুয়েশন মূলক কোশ্চেনও হতে পারে। অর্থাৎ কোন বার কি দেবে কেউ বলতে পারে না। এটাই হচ্ছে এসআইয়ের বা মানে পুলিশ বোর্ডের একটা নিয়ম। ঠিক আছে, কোন বছর কি দেবে সেটা না। যেমন অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে যা ছিল ওই ওই জিনিসই থাকবে, শুধু ডেটাগুলো আলাদা থাকে বা হয়তো অন্য কোশ্চেন থাকে, অন্য ব্যাপার থাকে। কিন্তু এখানে এমন হতে পারে যে এই বছর যে প্যাটার্ন বা যা কোশ্চেন দিলে পরের বার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই কারণে সমস্ত টাইপ, সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে অভ্যেস করে অনুশীলন করে রাখতে হবে। এবার শুধু আমি দেখিয়ে দেবো যে উত্তর কতটুকু কি লেখার। যে প্রথম কোশ্চেনে যেমন রয়েছে, দেখো যে 99, 99, তারপরে যে 91, তার মানে কি হলো -8 হয়েছে, তাই তো। 91 থেকে আবার 75 হয়েছে, তার মানে কত, -16 হয়েছে। 75 থেকে এটা মানে কি আবার -8 হয়েছে, তার মানে কি একবার -8, -16, -8, -16, এইভাবে চলতে চলতে যাচ্ছে। তাই এই সংখ্যা লিখে উপরে মাইনাস এরকম লিখবো না। আমরা হয়তো এরকম দেখিয়ে দিলাম যে 99 -8, তাই তো, ইকুয়াল টু হচ্ছে 91। 91 -16 ইকুয়াল টু হচ্ছে 75। আবার কি হচ্ছে 75 -8 ইকুয়াল টু হচ্ছে 67। 67 -16 ইকুয়াল টু হচ্ছে 51। 51 -8 ইকুয়াল টু হচ্ছে 43। তাহলে অতএব এবার কি হবে, 43 -16 ইকুয়াল টু কত হবে, 27। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। আনসার লিখতে পারো স্যার বা হচ্ছে ওরকম করলে কি হয় না, 99 মাইনাস 91, হ্যাঁ 99 মাইনাস 91 ইকুয়াল টু 8, ওরকম করে যদি যাই? হ্যাঁ, একই ব্যাপার। ঠিক আছে, করতে পারো। হয়ে গেল ফার্স্ট কোশ্চেন। এবার কি হচ্ছে, এবার স্যার দেখো এটা যে কি পুরোটা একবার এটা পরের পরে কি পুরোটা দেওয়া চেক যাবে, দেখাবে। ম্যানেজ করা যাবে? পুরোটা দেখাতে হবে এমন ব্যাপার নাই। তুমি প্রথম দুটো দেখিয়ে দিলে যে প্রথমটাতে 8 হলো, তারপরটা 16 হলো। ঠিক আছে, তাহলে একইভাবে তুমি হিসাব করো না, প্রথমটা থেকে 8 হলো, পরেরটা 16 বিয়োগ হলো, আবার 8 হলো, 16 বিয়োগ হলো, আবার 8 বিয়োগ হলো, মানে পরেরটা 16 বিয়োগ হবে। যে এত কটা সব কটা স্টেপ না দেখালে হবে, দুটো তিনটা দেখিয়ে দিলে দিয়ে অতএব 43 এটা দেখিয়ে দিলেও হবে। 2 নম্বর যে কোশ্চেন দেওয়া আছে, দেখো তিনটে বক্স দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে একের কিউব। দেখে তো উত্তর বুঝতে পারছি এটা একের কিউব, 3-এর কিউব, 5-এর কিউব, 7-এর কিউব। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারো যে 1 নং চিত্রে বা 1 নং বক্সে, 1 নং বক্সে একের কিউব ইকুয়াল টু 1, 3-এর কিউব ইকুয়াল টু হচ্ছে 27, 5-এর কিউব ইকুয়াল টু হচ্ছে 125, 7-এর কিউব ইকুয়াল টু হচ্ছে 343। 2 নং চিত্রে বা 2 নং বক্সে 2-এর কিউব ইকুয়াল টু হচ্ছে 8, 4-এর কিউব আছে 64, 6-এর কিউব 216, 8-এর কিউব 512। তাহলে 3 নং বক্সে 5-এর কিউব, না 3 থেকে ধরতে হবে, 3-এর কিউব সমান 27, 5-এর কিউব সমান 125, 7-এর কিউব সমান 343। তাহলে অতএব এরপরে কি হচ্ছে, তাহলে 3, 5, 7, 9, 9-এর কিউব হবে, 9-এর কিউব ইকুয়াল টু হচ্ছে 81, 729। এটা হচ্ছে আনসার। 3 নম্বর কোশ্চেন, 120, 99, 80, 63, স্যার 48, মাঠ নিচে শোনা আছে যাচ্ছে না স্যার। 35।
এ বি সি ডি দেওয়া আছে, কিন্তু শুধু ডি স্থানে কোন সংখ্যাটি বসবে সেটা জানতে চেয়েছি। স্যার 3 হবে স্যার 3। হ্যাঁ, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, 120, 99, 80, 63, 48। একটা জিনিস দেখতে পাচ্ছি কি, বা নিচে 35 আছে, মানে এরা সবাই পূর্ণবর্গ সংখ্যার কাছাকাছি আছে। যেমন 120 মানে 121, 11 11 স্কোয়ার মানে হচ্ছে 121, 100 যদি করে দিই 10 স্কোয়ার, এটা হচ্ছে 9 স্কোয়ার মানে 81। সেজন্য কি আছে যে 120 যেটা আছে সেটা কি হচ্ছে 11 স্কোয়ার বিয়োগ 1, ঠিক আছে, সমান হচ্ছে 120। নিচে কি আছে 6 এর কিউব, সরি 6 স্কোয়ার বিয়োগ 1 মানে হচ্ছে 35। তাহলে 99 যেটা আছে, 99টা কি হচ্ছে তোমার 10 স্কোয়ার বিয়োগ 1, 99। তাহলে নিচে অবভিয়াসলি কি হবে যে, আচ্ছা উপরেটা দেখি, এটা হচ্ছে তোমার 11, এটা হচ্ছে 10, মানে পরপরই হচ্ছে। তাহলে 6 স্কোয়ার বিয়োগ যদি 1 হয়, তাহলে পরেরটা কি হবে 5 স্কোয়ার বিয়োগ 1 মানে হচ্ছে 24। 80 যেটা দেওয়া আছে, 80 মানে কি হচ্ছে 9 স্কোয়ার বিয়োগ 1 মানে হচ্ছে 80। তাহলে এটা কি হবে 4 স্কোয়ার বিয়োগ 1 মানে হচ্ছে 15। 64 দেওয়া আছে, মানে কি 8 স্কোয়ার বিয়োগ 1 63। এটা হবে তাহলে কি 3 স্কোয়ার বিয়োগ 1 মানে হচ্ছে 8। 48 আছে, মানে কি 7 স্কোয়ার বিয়োগ 1 মানে হচ্ছে 48। তাহলে এরপরটা কি হবে 2 স্কোয়ার বিয়োগ 1 মানে হচ্ছে 3। তাহলে এটা লিখে দিতে পারো যে অতএব ডি স্থানে হবে 3। এই 2 নম্বরের জন্য এরকম নয় যে 2 নম্বর তো আসে বলে তোমাকে 11 স্কোয়ার মানে 11-র সঙ্গে 11কে বর্গ করে তার থেকে 1 বিয়োগ করা হলো, 10কে বর্গ করে তার থেকে 1 বিয়োগ করা হলো, বলে এরকম বলতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 5 + 2 = 3, 15 × 5 = 20, 20 ডিভাইডেড বাই 10 = 200। এ দেওয়া আছে, তার মানে এখান থেকে কি বুঝতে পারছি আমরা, যে 5 যোগ চিহ্ন দেওয়া আছে কিন্তু 3 লিখছে, তার মানে কি যোগকে বিয়োগ। বিয়োগ করা হচ্ছে। গুণ চিহ্ন দেওয়া আছে দিয়ে কি করা হচ্ছে 20 লেখা আছে, তার মানে কি গুণকে যোগ ধরা হচ্ছে। তাহলে আমরা এটাই কি করব যে প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী যোগকে কি আছে, এটা বিয়োগ, তাই তো, যোগকে বিয়োগ, গুণকে যোগ, ভাগকে গুণ, আর হচ্ছে বিয়োগকে বিয়োগকে বিভক্ত ধরে, ভাগ ভাগ স্যার, বিয়োগকে ভাগ। বিভক্ত বিভক্ত ধরে, তাহলে কি করবো এটা 200 বিভক্ত দেওয়া আছে, মানে কি হবে বিভক্তকে কি দেখলাম, বিভক্তকে গুণ গুণ গুণ, গুণ, তাহলে 200 × 50। তারপরে বিয়োগকে কি ধরা আছে, বিয়োগকে বিভক্ত ধরা হচ্ছে, ভাগ। বিভক্ত 100, যোগ, যোগকে ধরা হচ্ছে বিয়োগ, গুণ, গুণকে ধরা হয়েছে যোগ। তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে, এটা হচ্ছে 100 শূন্য। মানে হচ্ছে 0। নেক্সট কোশ্চেন, একটি ঘরে 10 জন লোক আছে, প্রত্যেকের সাথে যদি কেবলমাত্র একবার করেই করমর্দন করে, তবে সব মিলিয়ে কতগুলি করমর্দন হবে। এই জিনিসটা প্রিলির সময় একবার বলেছিলাম, তার আবার মনে করিয়ে দিই, যে ধরো এ বি সি 3 জন ব্যক্তি আছে, তাহলে করমর্দন মানে কি এ হাত মেলালো বি এর সাথে, তার মানে কি বি এর সঙ্গে এর হাত মেলানো হয়ে গেল, কিন্তু আর কি উপরে থাকলে বি কার সঙ্গে হাত মেলাবে, সি এর সঙ্গে, মানে বি সি এর সঙ্গে হাত মেলালে মানে কি সিও কিন্তু বি এর সঙ্গে হাত মেলালো। আর একটা পরে আছে কি এ এর সঙ্গে কি হবে, সি এর হবে, মানে এ সি এর সঙ্গে হাত মেলাবে মানে মানে কিন্তু সি এর সঙ্গে হয়ে গেল। তাহলে এইখানে যেটা হচ্ছে যে 3বার করমর্দন হচ্ছে, ঠিক আছে, 3বার করমর্দন হচ্ছে। এটা একটা কোশ্চেন আছে, আর একটা হচ্ছে গিফট আদান প্রদান। মানে গিফট আদান প্রদানের কথা বললে কি হবে, যেমন ধরো এ আছে, এ কাকে কাকে গিফট দেবে, বি কেও গিফট দেবে, সি কেও গিফট দেবে। বি কাকে কাকে গিফট দেবে, বি এ কেও গিফট দেবে, সি কেও গিফট দেবে। সি কাকে কাকে গিফট দেবে, এ কে দেবে, বি কে দেবে, অর্থাৎ নিজেকে বাদ দিয়ে বাকি দুজনকে দেবে। তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে, গিফট আদান প্রদান 2টো 4টে 6টা। অর্থাৎ যদি বলা হয় যে একটা পার্টিতে এতজন লোক আছে, সবাই সবাইকে গিফট দিচ্ছে,
তখন সেই ক্ষেত্রে সেটা ডবল হয়। আর এই হাত মেলানোর তুলনায়, কারণ হাত মেলানো মানে কি, দুজন ব্যক্তি একবার হাত বাড়ালো মানে কি ওটা একটাই কাউন্ট হচ্ছে, এ বি এর সঙ্গে হাত মেলানো মানে একটাই। কিন্তু এ গিফট আদান প্রদানের ক্ষেত্রে কি হবে, এ যদি বিকে দেয় বিও একে দেবে। তাই যখন গিফট আদান প্রদানের প্রশ্ন হবে তখন সূত্র যেটা সেটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, যতজন থাকবে, যদি ছজন থাকে তাহলে কি হবে, 6 × 5, 30খানা গিফট আদান প্রদান হবে। কিন্তু যখনই করমর্দনের ব্যাপার আসবে, হাত মেলানো, তখন কি হবে, অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই টু। তাহলে এটাই কি লিখতে পারি, যে করমর্দন করছে, তাহলে 10জন লোক আছে, তাহলে কি হবে, তাহলে করমর্দন হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। ঠিক আছে, এন সমান লোক সংখ্যা, এন সমান হচ্ছে লোক সংখ্যা। তাহলে কত হচ্ছে, 10 × 9 বাই হচ্ছে 2, মানে হচ্ছে 45 বার করমর্দন হবে। এটি ইকুয়াল টু হচ্ছে 20, বি আট ইকুয়াল টু 40 হলে সি এটি কত হবে? স্যার বলছি ওই আগের আগেরটাকে কি লিখে করা যাবে না? কি লিখি এটা, মানে এই আবার কি মানে লিখি? মানে এটা যদি এই সূত্র প্রয়োগ না করে যদি লিখি যে 10 জনের মধ্যে প্রথম জন বাকি 9 জনের সাথে করমর্দন করলে মোট করমর্দন হয় 9টা, তারপরে হয় 8টা 7টা করে, লাস্টে একদম শেষে লিখবো যে লাস্ট ব্যক্তির অত করমর্দন লিখতাম না, করার। অত লিখতাম। আচ্ছা, এই আচ্ছা ঠিক আছে। এটি স্যার ইকুয়াল টু সূত্রটাও 20, দেখিয়ে দেবো স্যার। ঠিক আছে, এটি ইকুয়াল টু 20, মানে এখানে কি আছে, যে এ মান হচ্ছে 1, 1 × 20, বা এটাকে আগে লিখো যে 60, 1 × ক্যাটের মান 20টাকে আগে 60। লিখছি। হুম, স্যার আগে ভ্যালুগুলো লিখে নিই, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 3, এরকম করে ডট 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 দিয়ে তারপর যদি করা সে যায়। বলে দিচ্ছি, বি এটি ইকুয়াল টু কি, যে 2 × 1 × 20 সমান হচ্ছে 40। তাহলে অতএব সি এটি সমান কি হচ্ছে, সি মানে 3 × 1 × 20 সমান হচ্ছে 3 × 20 60। এখানে একটা বলে দিতে পারো যে ইংরেজি বর্ণমালায়, ইংরেজি বর্ণমালাতে বর্ণের অবস্থান অনুযায়ী, ঠিক আছে, ইংরেজি বর্ণমালাতে বর্ণের অবস্থান অনুযায়ী, আমি কি এখন থোড়াই সব লিখবো যে এ এত নম্বরে আছে, এত নম্বরে আছে? ঠিক আছে, বলে দিলাম যে ইংরেজি বর্ণমালা যে 26খানা লেটার আছে সে তাদের অবস্থান অনুযায়ী, এ 1 নম্বরে আছে, টি 20 নম্বরে থাকে। নেক্সট হচ্ছে -204 জিজ্ঞাসা চিহ্ন 18, স্যার 10 হবে। হ্যাঁ, লজিক মানে +2 +4 +6 দুইটা +8। ছিল 10, 8 10 এগারো। -2 + 2 ইকুয়াল টু 0, 0 + 4 ইকুয়াল টু 4। 8 হবে 8। হ্যাঁ, 4 + 6 10। 2 4 4 6 প্লাস কাটছে, 6 4 10। + 6 ইকুয়াল টু 10। ঠিক আছে, এখানেই হুম। উত্তর করে দাও, এটা হচ্ছে উত্তর, দিয়ে তারপরটা আবার লিখে দাও 10 + 8 ইকুয়াল টু হচ্ছে 18, কিন্তু এখানে উত্তর বেরিয়ে গেছে। দেখো ডেসক্রিপটিভ মানে এরকম আবার নয়, ঠিক আছে, অত যদি তুমি ধরো লিখো তাহলে দেখা যাচ্ছে যে তুমি শেষই করতে পারছো না। এই 2 ঘন্টা সময়ের মধ্যে জিকে যদি এবার ডেসক্রিপটিভ হয়ে যায়, তারপরে ম্যাথ রিজনিং যদি এরকম হয়, মানে ডেসক্রিপটিভ মানে আবার এরকম ভীতি অনেকজনের মধ্যে ভয় ধরে আছে, তো তার মানে ভাবছে যে পুরো ধরো আমাকে বোঝাতেই হবে, স্যারকে প্রচুর লিখতে হবে। এরকম অতটা ভয়ের কিছু নেই, জাস্ট এই রিজনিং এর গুলো এক্সপ্লেনেশনটা দেওয়া ম্যাথমেটিক্যাল ভাবে, যে তুমি বুঝে করছো কিনা, বা মানে আন্দাজে করছো নাকি, বা অন্য দেখে করছো কিনা, সেই ব্যাপারটা নয়, যে বুঝিয়ে করাটা। রবি এবং কুনাল হকি এবং ভলিবল ভালো খেলে, এটা আগের দিনকে একটা দেখিয়েছি। রবি ও কুনাল হকি ও ভলিবল খেলে, রাম এবং, তাও কি করে করবে, এদিকে নাম নিচে নিচে হচ্ছে নামগুলো লিখে নাও, অর্থাৎ হচ্ছে রবি, কুনাল, আর কে কে আছে, রবি, কুনাল, রাম, সৌরভ,
আর হচ্ছে তারক। উপরের দিকে হচ্ছে খেলাগুলোর নাম লিখে দিতে পারো, যে হকি আর হচ্ছে ভলি। হকি, ভলি, তারপরে আছে বেসবল, তারপরে আছে ক্রিকেট, আর আছে ফুটবল। তাহলে প্রথম কোশ্চেন কি হচ্ছে, রবি এবং কুণাল হকি ও ভলি খেলে। তাহলে রবি, চলে এসো, রবি হকি খেলে, ভলি খেলে। কুণালও হচ্ছে হকি খেলে, ভলি খেলে। নেক্সট হচ্ছে রাম এবং রবি হকি ও বেস খেলে। রাম এবং রবি হকি ও বেস খেলে। রামের ঘরে চলে এসো, রাম হকি খেলে, বেস খেলে। রবিও হকি খেলে, বেস খেলে। হকিতে তো দাগ দেওয়াই আছে, বেসে দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে সৌরভ এবং কুণাল ক্রিকেট ও ভলি খেলে। সৌরভের ঘরে চলে এসো, সৌরভ হচ্ছে সৌরভ ঘরে চলে এসো, সৌরভ এবং কুণাল ক্রিকেট ও ভলি খেলে। তাহলে সৌরভের ঘরে এসো, ক্রিকেট ও হচ্ছে ভলি। কুণালও হচ্ছে ক্রিকেট ও ভলি। ক্রিকেট এবং ভলিতে দাগ দেওয়াই আছে। এবার চলেছে রাম, সৌরভ এবং তারক ফুটবল ও বেসবল খেলে। তাহলে রাম ফুটবল ও বেসবল। রাম ফুটবল ও বেসবল। বেসবলে দাগ দেওয়া আছে, ফুটবলে দাগ দিয়ে দিলাম। সৌরভ ফুটবল ও বেসবল। সৌরভ ফুটবল দিয়ে দিলাম, বেসবলেও দিয়ে দিলাম। তারক ফুটবল ও বেসবল। ঠিক আছে, এই হয়ে গেল আমার ছক। এবার জানতে চেয়েছে 1 নম্বরে যে কি ক্রিকেট, হকি, ক্রিকেট এবং ভলিবল তিনটেতেই ভালো। হকি, ক্রিকেট এবং ভলি। হকি, ক্রিকেট এবং ভলি। কুণাল। হ্যাঁ, তাহলে হকি, ক্রিকেট, ভলি আছে কুণালে। কুণাল। তাহলে এগুলো একটু পুরো বাক্যে উত্তর লিখে দিয়ে, যে কুণাল হকি, ক্রিকেট ও ভলিবল তিনটেতেই ভালো। কে বেসবল, ভলিবল এবং হকি তিনটেতেই ভালো। বেস, ভলি, হকি। রবি। বেস, ভলি, হকি, রবি। এবার একটা যদি কোশ্চেন দেয় কে চারটেই খেলে, মানে কে চারটে খেলাতে ভালো, সৌরভ। তো সৌরভ চারটে খেলাতে ভালো। দিইনি কোশ্চেন। এবার এই কোশ্চেনটা মনে হচ্ছে আলোচনা হয়েছে আগে একদিন, যে এসআরটি বা সিচুয়েশন মূলক কোশ্চেন, তাই তো? সিচুয়েশন মূলক যেদিনকে কোশ্চেন করাই তখন আলোচনা হয়েছিল। যারা পরে হয়তো পড়নি, অনেকে যদি স্কিপ মেরে থাকো তাহলে পারবে না। যে নিচের বিবৃতিমূলক বিবৃতিগুলির মধ্যে কোনটি করবেন এবং কেন করবেন ব্যাখ্যা সহ লিখুন। ধরুন আপনি রাত্রি 9টায় আপনি বাড়ি ফিরছেন থানা থেকে ডিউটি শেষে। নির্জন রাস্তায় দেখলেন একটি টোটোতে বসে থাকা দুজন মহিলার পিছন পিছন এক বাইক আরোহী 2 লোক অনুসরণ করছে। ওই সময় আপনি নিচের কোনটি করবেন? এ হচ্ছে জনবহুল এলাকা না আসা পর্যন্ত তাদের সাথে আমিও যাব। বি হচ্ছে দ্রুত গতিতে আমি তাদের ওভারটেক করে সামনে আসবো যাতে তারা পুলিশ দেখে ভয় পায়। সি হচ্ছে বাইক আরোহীদের জিজ্ঞাসাবাদ করবো যে এত রাত্রে তারা কোথা থেকে আসছে। ডি হচ্ছে টোটোতে থাকা মহিলাদের সাবধান করে দেবো। স্যার আবার দেখে নাও যে না না, প্রথমে অপশন এ। সিচুয়েশনটা বুঝে নাও কি হচ্ছে, যে ধরে নাও অপশন তুমি এ কোনো, হবে স্যার। তুমি একজন এসআই, তুমি থানা থেকে বাড়ি ফিরছো 9টার সময়তে, এবং রাস্তায় দেখলে যে টোটোতে বসে থাকা দুজন মহিলা বসে আছে এবং পিছন পিছন দুজন বাইক আরোহী তাদেরকে অনুসরণ করছে। ঠিক আছে, অনুসরণ করছে সেরকম বলা আছে। তো ওই সময় আপনি কি করবেন? যে একটা জনবহুল এলাকা না আসা পর্যন্ত তাদের সাথে আমি যাবো, দ্রুত গতিতে আমি তাদের ওভারটেক করে সামনে আসবে যাতে তারা পুলিশ দেখে ভয় পায়। সে হচ্ছে বাইক আরোহীদের জিজ্ঞাসা করবো যে এত রাত্রে তারা কোথা থেকে আসছে।
ডি হচ্ছে টোটোতে থাকা মহিলাদের সাবধান করে দেবে। দেখো এখানে দেখতেই পেয়ে গেছো হয়তো যে চারটে বিকল্পের মধ্যে এই করা আছে, তো আমি এখানে বলে দিই যে এখানে উত্তরটা শুধু বললে তো হবে না, যে কেন বাকিগুলো করবো না সেই ব্যাপারটা জানতে হবে, বা কিভাবে তুমি অপশন এলিমিনেশন করবে পরীক্ষার হলে। এগুলো তো আর সে কমন পাবে না, কিন্তু বুঝতে হবে ব্যাপারটা। হয়তো অনেকজন বি কেও টার্গেট করতে পারে, আবার কিছুজন সি কেও করতে পারে। ঠিক আছে, সি কে অনেকের করার কারণ কি, যে বাইকার হয়ে জিজ্ঞাসাবাদ করবো যে এত রাত্রে কোথা থেকে আসছে, কারণ যেহেতু পুলিশ বলে, তাই তো, যেহেতু আমি পুলিশ তাই করতেই পারে। সিনেমা দেখে ভাববে না, ঠিক আছে ভাই, এমনিও না স্যার, নর্মালি এটা মানুষ অন পড়ে, ডিউটিতে কিন্তু নয় তো, ওটা সেই জন্য। হচ্ছে পড়া যায় না। এক নম্বর, যদি বিশেষ কোনো নির্দেশিকা থাকে যে কোনো রাস্তায় চুরি ডাকাতি হয় বা হয়তো খুন টুন হয়, মানে ওই জায়গাতে সিল করে দেওয়া হয়েছে কোনো স্থান, যখনই যত গাড়ি যায় বা কিছু হয় তখনই সেই চেক করার অপশন থাকে। ঠিক আছে, তাছাড়া এমনি হঠাৎ করে তুমি একজন এসআই বা পুলিশ তুমি যাচ্ছ, হঠাৎ কোনো একটা গাড়িকে দাঁড় করিয়ে দিলে দিয়ে চেকিং করছো, সেটা হয় না। বা যে মোটর ভেহিকালের যে ব্যাপার থেকে এক থাকে, ঠিক আছে, সবাই যে কোনো পুলিশই, ঠিক আছে, যে হয়তো তুমি কি একজন এসআই আছো, তুমি হট করে রাস্তায় চলে এলে, দিয়ে থামিয়ে বলে তোর ড্রাইভিং লাইসেন্স দেখি, হেলমেট পরিসনি কেন, সেই চেক করার সবার এখতিয়ার নেই। তো এটা একটা ব্যাপার, সেই জন্য ওই জিজ্ঞাসাবাদ করার ব্যাপারটা আসছে না। আর দুই নম্বর হচ্ছে ওভারটেক করে যে ব্যাপারটা, ওভারটেক করে তুমি বুঝতেই পারছো। আর একটা জিনিস যে অনেকে ভেবে নেয় যে এরকম একটা কোশ্চেন দিয়েছি মানে বিশাল মহিলাদের সিকিউরিটির ব্যাপার, নিরাপত্তার ব্যাপার এরকম একটা চলে আসছে, তার মানে আমাকে সবকিছু সমস্যার সমাধান করে দিতে হবে, তাদের যাতে কোনো ক্ষতিও না হয়, অমুক তমুক, এই প্রচুর মাথায় চলে আসবে, এত আমলে চলবে না। জাস্ট সিম্পলি তোমাকে ভাবতে হবে, এবং এই চারটে অপশনের মধ্যে যে যেটা বেস্ট মনে হবে সেটা তোমাকে করতে হবে। ওদের ঠেকা, ওই মহিলাদের তুমি ঠেকা নিয়ে নেই, যে দেখা গেল যে তুমি পুলিশ বলে ও তো একদম বাড়ি পর্যন্ত যে ছেড়ে দিয়ে এলে, গুড নাইট জানিয়ে এলে, ঠিক আছে, এতটা তোমাকে করতে হবে না। যে চারটে অপশনের মধ্যে এই চারটে বিকল্পের মধ্যে এটা রাইট, যে জনবহুল এলাকা না আসা পর্যন্ত তাদের সাথে যাবো, মানে একটা সিচুয়েশন মনে হচ্ছে যেহেতু এরকম ওটা বলেছে, বা যদি এটা মানে এটাই যে উত্তরটা তাহলে কি লিখেছে দেখো, যে চারটি বিকল্পের মধ্যে আমি এ বিকল্প করব, কারণ যেহেতু আমি নিশ্চিত নই যে ওই বাইকার হয়ে দুজন অপরাধী কিনা, তাই পিছু পিছু একসাথে জনবহুল এলাকা পর্যন্ত যাব, তাদের কোনো খারাপ উদ্দেশ্য থাকলে সেটা সফল হবে না। বাকিগুলো করবো না, কারণ পুলিশ ওভারটেক করে স্পিড লিমিট ব্রেক করা উচিত নয় পুলিশের। আর তাছাড়া হচ্ছে পুলিশের কাজ মানুষ, আরেকটা যেটা দেখা যায় ভয় পেয়ে যাবে, ঠিক আছে, যে তাছাড়া পুলিশের কাজ মানুষকে ভয় দেখানো নয়। অযথা কাউকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় না, মানহানি করা হবে। টোটোতে বসা মহিলাদের সাবধান করলে তারা ভীত হয়ে পড়বে, তাই নিরাপদ স্থানে না পৌঁছানো পর্যন্ত একসাথে যাবে। জাস্ট এতটুকুই তুমি করবে, তারপরে নিজের দেখে নেবে, ঠিক আছে, নিজেদের ব্যাপার নিজেরা দেখে নেবে। হয়তো তুমি কারো ঠেকা নিয়ে নেই যে সবাইকে একদম নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। এটা শুধুমাত্র যে পুলিশ না বলেও যদি এমনি সাধারণ মানুষ হিসেবে বলে, সে একই উত্তর। ঠিক আছে, 10 নম্বর যে ঠিকানা সহ আপনি খুঁজে পেলেন, ঠিকানা সহ আপনি খুঁজে পেলেন গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস, এটা সহ একটি ফাইল, আপনি কি করবেন, কোনটি করবেন, ব্যাখ্যা সহ লিখুন, বাকিগুলি কেন করবেন না তার ব্যাখ্যা দিন। এ হচ্ছে অন্যের জিনিস হাত দিতে নেই তাই এড়িয়ে যাব। বি হচ্ছে পুলিশ স্টেশনে জমা দেবো। সি হচ্ছে নিকটবর্তী পোস্ট অফিসে জমা দেবো। ডি হচ্ছে ঠিকানা দেখে সেই ব্যক্তির বাড়ি পৌঁছে দিয়ে আসবো। দেখো তাহলে এই স্যার কোশ্চেনটা নিয়ে কনফিউশন হতে পারে, ঠিক আছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম, বি আর সি নিয়েই হতে পারে, বেশিরভাগ জনের বি আর সি নিয়ে হতে পারে। আর যদি দেখো যে কোনো ছেলে ছেলে যদি কোনো মেয়ের পেয়ে যাও, স্ত্রী তুম যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আবার পৌঁছে দিতেও যেতে পারো। তোমার হচ্ছে ওই সোয়েটার ফোয়েটার বুনে দেবে। শিব তুম সিনেমা দেখেছো কি, সোয়েটার ফোয়েটার বুনে স্যার, দেবে। এত তাছাড়া সময় নেই। হচ্ছে বি আর সি এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে, যে পুলিশ স্টেশনে জমা দেবো নাকি যে নিকটবর্তী পোস্ট অফিসে জমা দেবো। তো একটা জিনিস দেখো, যে আমাদের ভারতীয় রুলস অনুযায়ী লেখা আছে, মানে নিয়মে বলা আছে, আহ, যে ঠিকানা বা অ্যাড্রেস প্রুফ আছে এরকম কোনো একটা জিনিস কেউ যদি পায় বা হারিয়ে গিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে নিকটবর্তী পোস্ট অফিসে জমা দিতে বলে। পুলিশ স্টেশনে জমা দেওয়ার কোনগুলো, হয়তো কোনো একটা জিনিস হারিয়ে গেছে, কোনো সাইকেল বাইসাইকেল হারিয়ে গেছে, কোনো বস্তুবাচক কোনো একটা জিনিস, টাকা পয়সার ব্যাপার হতে মোবাইল। হয়তো কুড়িয়ে পেয়েছো, সেই সমস্ত মোবাইল। জিনিসের ক্ষেত্রে সেটা পুলিশ স্টেশনে জমা দেবে। বাকি যদি কাগজপত্রের ব্যাপার হয় বা অ্যাড্রেস প্রুফের ব্যাপার হয়, সেটা হচ্ছে পোস্ট অফিসে জমা দেওয়াই ভালো, মানে যেটা অ্যাড্রেস প্রুফ যদি থাকে, মানে ঠিকানা সহ থাকে। তো বিসি এর মধ্যে এটা থাকতে পারে, তাই সব থেকে বিসি এর মধ্যে যদি দেয় তাহলে সি বেস্ট অপশন হবে। কেন?
তার কারণ এটাই যে সি করবো, ঠিকানা থেকে পোস্ট অফিস মারফত সেই ব্যক্তি কিছু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর বাকিগুলো করবো না, কারণ রাস্তায় পড়ে থাকলে গাড়ি বা মানুষ মারিয়ে কাগজগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই যে অন্যের জিনিসে হাত দিতে নেই, এই ব্যাপারে কোনটা? কোনো ধরো ব্যক্তি কারো পার্সোনাল ব্যাপার, মানে সে সেই সময়